হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ২৬ নম্বর গদ্য অর্থাৎ কপিল দাস মুর্মুর শেষ কাজ এই গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন শওকত আলী। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গত এপিসোডে আমরা এই গল্পের যে অংশ পর্যন্ত আলোচনা শেষ করেছি, আজ তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি। বন্ধুরা, এখানে লেখকের ভাষ্য মতে কপিল দাসের নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়, বলে, তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ, তুই এইসবের কি বুঝিস? কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এইরকম করে বলে তো সে কি করবে? তাকে পিছিয়ে আসতে হয়। মোড়ল, তুই তো বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কানের কাছে বারবার করে বলতে থাকে। সে কিছুই করতে পারে না, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশ মতো হয়ে উঠেছে। দেখে দীনদাস হাত নেড়ে নেড়ে কি যেন বলে চলেছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করল। তার কথা শেষ হতে না হতেই ওদিক থেকে আবার ভায়া মাঝি আরম্ভ করল। ভারী ধীর নোয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন। রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখ ধক ধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। অবাক লাগে, কিন্তু কিছু বলে না সে, বরং নিজেকে সরিয়ে আনে। কয়েক পা পিছিয়ে আসে সে, কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখনও সে শুনছে, তুই বুড়া মানুষ হে মোড়ল, তোর কিছুই করার নাই। যেখান থেকে উঠে এসেছিল সেইখানে সে ফিরে যায়। শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া তার কেবলই মনে হতে থাকে। বাচ্চারা লোক সমাগম দেখেই সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে। মেয়ে বউরা এখানে সেখানে ইতস্তত দাঁড়িয়ে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনসুটি, দাপাদাপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে ঘষে তীরের শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা, তারপর বাঘটার কি হইল? ও, সেই গল্প। কপিল দাসের মনে পড়ে একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোর মুখের উপর চমকাচ্ছে। কে একজন কঞ্চি দিয়ে আগুনটা আরেকটুখানি উস্কে দিল। আর ওই ঘটনার কারণেই কিনা কে জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটার ল্যাজ ধরে টানতে টানতে আসছিল সে। ভারী ওজন হয় বাঘের। আর বাঘটা ওদিকে তখনও কিন্তু মরেনি। না, বাঘটা বোধহয় মরে গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে। কপিল দাস সৎ হয়ে উঠতে চায় বাচ্চাদের কাছে, গল্প বানানো বাদ দেয়। তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল। পিঠটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল, একেবারে এদিক থেকে ওদিক বেরিয়ে গিয়েছিল। রক্ত তখনও বেরোচ্ছিল গল গল করে। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে, আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরের জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারদিকে কোথাও। সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদের ডাকছিল। আর ঠিক তখন হঠাৎ তার পাশের ঝোপ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে বায়ে ছুটতে শুরু করে দিল। ওই জানোয়ারটা দেখে সে এ পর্যন্ত বলেই সে থামে। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে। আহা, কেমন করে বলবে যে শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল। তারপর তারপর কি হইল?
বাচ্চারা সমস্বরে জিজ্ঞেস করলে সে হঠাৎ হেসে ওঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না। তীরে শান দেবার সময় কিরকম করে পাথরের উপর ঘষতে হয় তাই দেখায়। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। কি বাজালো কি বাজালো দাদা? প্রশ্ন হলে সে ভাঙা ভাঙা গলায় গানটা গায়। ফকির বুলে ঢুলুক বাজে ভালুক নাচে ঝাম, হাইয়ারে হালমাল কই গেলু রে এ এ। বন্ধুরা গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে দেয়। বুড়োর ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। বড়রা সেখানে সভা বসিয়েছে, সেখান থেকেও কে একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে। কিন্তু বাচ্চাদের থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল, দেখ কেমন করে ছিলা পরাতে হয় ধনুকে। বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটা নোয়ায়। তারপর বাঁ হাতে ছিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢোকাতে চায়, কিন্তু প্রথমবারেই পারে না। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্বরে বলে, পারবো নাই দাদা, তুই পারবো নাই। কিন্তু পারে সে। ওই কাঁপা কাঁপা হাতে সে ছিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটা টঙ্কার তোলে। ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপরও বুড়ো থামে না। একটা সানানো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে। সামনের দিকে একবার, একবার ডাইনে, একবার বাঁয়ে। বুড়ো ভয় দেখিয়ে মশকরা করে যেন। বাচ্চারা তাতে হেই হই করে ওঠে। আর ওই রকম হই হই শুনেই সম্ভবত কপিল দাস তীরটা দু আঙ্গুলের ফাঁকে চেপে ছিলা ধরে টানে। টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে ওঠে, দাদা তীরটা ছুটে যাবে, দাদা মোর তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় কিনা বোঝা যায় না। সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয় আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। চারদিকে মানুষের বসত। মেয়েরা বুড়োর কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ হ্যাঁ করে ওঠে। সভার মানুষদের মধ্য থেকেও কয়েকজন এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে বুড়ো কপিল দাস আরেকটা তীর হাতে তুলে নিয়েছে। সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও সামনের অন্ধকারের দিকে নিশানা করে ছুড়ে দিয়েছে। এবং ওই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে। বিন্নি গালাগাল করতে আরম্ভ করে। কিন্তু বুড়ো তখন হাসছে। কেমন দেখো, যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে। জীবনে প্রথম নিশানা ভেদ করার যে খুশি, সেই খুশি পেয়ে বসেছে তাকে। সে শান দেওয়া আরো একখানা তীর হাতে তুলে নিয়েছে তখন। ওদিকে পেছন থেকে দিনদাস চিৎকার করে বলছে, ধর বুড়াটাকে, ধরে কারেলে ধনুক খান। সে চিৎকার বুড়োর কানে পৌঁছায় না। কেউ পেছনে তাকে ধরতে আসছে কিনা সেদিকে ভ্রুক্ষেপ না করে কপিল দাস বুড়ো দুহাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজনের চোখের সামনে দিয়ে সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর এবং আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তার তৃতীয় তীরটা সঠিক নিশানা ছুড়বার জন্য তৈরি হতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি। আশা করছি গল্পটি তোমাদের কাছে বেশ মজার লেগেছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি, তা হলো আলোচ্য গল্পটি অর্থাৎ কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই গল্পটি শওকত আলীর লেলিহান স্বাদ নামক গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এবং এখানে মুর্মু বলতে সাধারণত সাঁওতাল গোত্র বিশেষকে বোঝানো হয়। এই মুর্মু শব্দের অর্থ হচ্ছে নীল গাভী, যা এই গোত্রের গোত্রচিহ্ন তথা টোটেম। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, এই গল্পটি পড়ে আমরা কি জানলাম?
বা কি বুঝতে পারলাম? অর্থাৎ এই গল্পটির মূল ভাব কি, চলো এবার আমরা তার সংক্ষেপে জেনে নিই। বন্ধুরা, এই গল্পে কপিল দাস মুর্মু হচ্ছে মূলত এক বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ঐতিহ্য। ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম। তাই নিজেদের বসতবাটি থেকে উন্মূলিত হবার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা করবার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাই মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। বন্ধুরা, সমগ্র গল্প জুড়েই লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্বগাথা, যার কতকটা সত্য কতকটা কল্পনা, এসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যার মূল সুর হলো, হা মোড়ল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা। তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুইয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলে জড়বৎ কপিল দাস আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়। তার হাতে উঠে আসে তীর ধনুক। একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। বন্ধুরা, এখানে কপিল দাস নিজেকে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপোষহীন যোদ্ধা। কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান, লড়াইয়ের কোনো বয়স নেই। উন্মূলিত প্রায় মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করে তাদের যুদ্ধ চালিয়ে যাবে, এই আশাবাদের দোতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। তাছাড়া সাঁওতালি কথনভঙ্গি, শব্দ যোজনা এবং যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহু গুণ বর্ধিত করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। মুর্মু শব্দের দ্বারা সাধারণত সাঁওতাল গোত্রবিশেষ বোঝানো হয়। এই মুর্মু শব্দের মূল অর্থ হল নীল গাভী। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটি শওকত আলীর লেলিহান সাত নামক গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।